আসসালামু আলাইকুম সুপ্রিয় লিখিত যোদ্ধাগণ, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সাবজেক্ট টেস্ট ২ নম্বর পরীক্ষাটা হচ্ছে ইংরেজি পার্ট 2 এর উপর। তার মানে ইংরেজির ২ নম্বর যে অংশটা আছে এই ১০০ মার্কসের উপর আপনাদের পরীক্ষা হবে, যে জায়গাতে থাকবে ২টা ট্রান্সলেশন, একটা ইংরেজি থেকে বাংলা আর একটা বাংলা থেকে ইংরেজি। ২৫ মার্কস করে ৫০ মার্কসের কোয়েশ্চেন থাকবে এই জায়গাতে, আর একটা এসে রাইটিং থাকবে ৫০ মার্কসের। তবে সর্বশেষ ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষা অনুযায়ী এখন কিন্তু ২৫ মার্কস করে ২টা এসে রাইটিং থাকে এবং নির্ধারিত ফরম্যাটটাও তারা দিয়ে দেয়। তাহলে আমরা একটু প্রশ্নে চলে যাব। আসলে আজকের টপিকসগুলো নিয়ে খুব বেশি বলার কিছু আসলে থাকে না। প্রথমে এসে রাইটিং নিয়ে যেটা দেয়া আছে, জাস্ট আপনারা লক্ষ্য করলেই মানে দেখতে পারবেন যে ৪৫তম বিসিএসে কিন্তু ২টা এসে দিয়ে দিছে, যে ৫০০ ওয়ার্ডস করে ২টা হবে। সবসময় সাধারণত তারা ৫০ মার্কসের এসে রাইটিংয়ের সময় 1000 ওয়ার্ডস বলে দিত। তো ৫০ মার্কসের জন্য তারা 1000 ওয়ার্ডস দিছে, তাই এবার যেহেতু 2টা বলে দিছে তাই প্রত্যেকটার জন্য ৫০০ ওয়ার্ডস করে তারা সিলেক্ট করে দিছে। দ্য ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, একটা দ্য অটোবায়োগ্রাফি অফ এ ক্রিপল ফ্রিডম ফাইটার। তো এই জায়গাতে ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম নিয়ে আপনি যদি লিখতে যান তাহলে আপনাকে ভূমিকার পরবর্তীতে জায়গায় একটা কোটেশন দিয়ে শুরু করতে পারেন, বা বর্তমানে এখন রচনা যখন আপনি লিখবেন তখন কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমে ইন্ট্রোডাকশনের সময় আপনাকে কিন্তু ভালো একটা কোটেশন দিয়ে, রেলিভেন্ট একটা ভালো একটা কোটেশন দিয়ে শুরু করতে পারেন। ভালো কোটেশনটা হইতে পারে আপনার এইটার রিলিভেন্ট কোনো উপন্যাস অথবা কোনো বিখ্যাত গ্রন্থের লাইন হতে পারে, কোনো সংস্থা অথবা কোনো ব্যক্তির কোনো প্রামাণ্য সংজ্ঞা হতে পারে, সর্বশেষ কোনো বিখ্যাত ব্যক্তির বলা সাম্প্রতিক ঘটনা যদি হয়ে থাকে সেরকম কোনো ভালো একটা কোটেশন কিন্তু হতে পারে। এসব ক্ষেত্রে সাধারণত হুবহু লেখার চেষ্টা করাই ভালো। যদি না পারেন কাছাকাছি থাকলে অন্তত সমস্যা নাই, কোটেশন মার্কস দিয়ে দিলেন, সোর্স উল্লেখ করে দিলেন, এবং খুবই ভালো হয় কালো কালির জায়গায় এটা যদি ব্লু পেন ইউজ করে যদি লেখেন তাহলে একটু ভালো হবে। ইন্ট্রোডাকশনের পরে আপনি যে পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করবেন, আপনি তো আর পয়েন্ট সব মুখস্থ করে ভেতরে লেখা মুখস্থ করে আসা সম্ভব না। তাই পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে কোন পয়েন্টসগুলো নিয়ে আপনি আলোচনা করবেন সেই পয়েন্টসগুলো মুখস্থ করে দেওয়ার চেষ্টা করেন, আর ভেতরে ডাটা দেওয়ার চেষ্টা করবেন। যে ডাটাগুলোই যখনই দেন সেটার বাইরে সোর্সটা উল্লেখ করে দিবেন। বাংলাদেশের জনসংখ্যা কত সেটা বিবিএস যেমন বলবে, সর্বশেষ জনশুমারি তা বলবে না, অথবা ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট কিন্তু তা বলবে না। কিন্তু আপনি 3টার মধ্যে যে কোনো একটা কিন্তু উল্লেখ করতেই পারেন, তাই ব্র্যাকেটে কিন্তু সেই সোর্সটা উল্লেখ করে দেয়া ভালো। এসে রাইটিংয়ের মাঝখানে বাংলা রচনার মতোই যেটা আমরা বলি যে একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থাকা ভালো, চিত্র থাকা ভালো। যদি সম্ভব হয় একটা চিত্র যোগ করতে পারেন, সম্ভব হয় কিছু ডেটা অথবা যে কোনো বিষয় সেটা কয়েকটা স্টেপ আপনি একটু স্টেপ আকারে দেখিয়ে সেটা কিন্তু একটা পেজে প্রকাশ করতে পারেন। তখন কিন্তু আপনার একঘেয়ে লেখার মাঝখানে সেটা একটু চোখের শান্তি দিবে, প্রেজেন্টেশনটা ভালো হবে। তো রচনার বেলায় যেটা হবে যে আপনি যে বই থেকেই পড়েন সেটা পরিবেশগত কোনো ইস্যু হইলে সেটা যে শুধু ইংরেজির বই থেকেই পড়বেন তা না, বাংলা বই থেকেও কিন্তু রেলিভেন্ট আপনি অনেক টপিক পাবেন। বাংলাদেশ বিষয়াবলী অথবা আন্তর্জাতিক বিষয়াবলীর বইতেও কিন্তু আপনি রেলিভেন্ট টপিক পাবেন। সব জায়গা থেকে ডেটা কালেক্ট করেন এবং সব ডেটা যেগুলো আপনার কাছে কঠিন মনে হবে ফেলে দেন, দরকার নাই। যে ডাটাগুলো আপনার কাছে মনে রাখতে পারছেন বা সহজ মনে হচ্ছে সেগুলাই সোর্স সহ ভালোভাবে পড়বেন। ভেতরে যদি পারেন টেবিল ইউজ করতে পারেন, আগে যেটা বললাম গ্রাফ ইউজ করতে পারেন, আর সর্বশেষে কয়েকটা পয়েন্টস নিয়ে আলোচনা করার পরবর্তীতে সুন্দর একটা কনক্লুশন হতেই পারে, এবং কনক্লুশনের শেষে একটা কোটেশন দিয়েও শেষ হতে পারে। তো একটা রচনার চেষ্টা করবেন যদি 3-4টা 4-5টা কোটেশন যদি রাখা যায় ভালো হয়। এইভাবেই আপনি ডেটা গ্যাদার করেন, রচনা নিয়ে আর তেমন কিছু বলার নাই। আর ট্রান্সলেশনের বেলায় বাংলার ট্রান্সলেশনটা আসলে একটু ছোট হয় 15 মার্কসের যেটা থাকে, কিন্তু ইংরেজিতে যে 2টা ট্রান্সলেশন থাকে ট্রান্সলেশন 2টা বড় বড় হয়, এবং সাধারণত প্রথম 1-2টা লাইন আসলে খুবই বড় বড় দেয়া হয়। প্রথম 1-2টা লাইনের মানে খুঁজে বের করতে গেলে আপনাকে দেখা যাবে কয়েক মিনিট সময় আপনার ব্রেইন স্টর্মিং করতে হবে। এটা প্রত্যেকটা দেখেন আপনার এই 100 মার্কসের জন্য সময় কিন্তু থাকবে 2 ঘন্টা, এজো রাইটিংয়ের জন্য সময় থাকবে ঠিক শার্প 1 ঘন্টা, আর 2টা ট্রান্সলেশনের জন্য সময় কিন্তু থাকবে 60 মিনিটসের মতো, এই জায়গা থেকে 5 মিনিট কমেও যেতে পারে। তো প্রত্যেকটা ট্রান্সলেশনে আপনি সময় পাবেন ধরেন গড়ে 27 মিনিট। 27 মিনিটে কিন্তু লেখার জন্য মোটামুটি যথেষ্ট, কিন্তু আসলে সময় লেগেও যায় কারণ প্রচুর ব্রেন স্টর্মিং করতে হয়। সুতরাং আপনি ট্রান্সলেশন 1 লাইন পড়েন বা 2 লাইন পড়ে পুরো ট্রান্সলেশন একবার চোখ বুলিয়ে নিতে পারেন আগে, তারপরে 1 লাইন 2 লাইন পরে কিন্তু লেখা শুরু করতে হবে। যদি প্রথম সেন্টেন্সটা এমন মনে হয় যে খুব বেশি বড়, আপনি এক বাক্যে জায়গা দিতে পারছেন না, ভেঙে সেটা 2 বাক্যে লেখেন। কোনো শব্দ যদি না জানেন, কোনো বাক্য যদি অর্থ ধরতে না পারেন, পুরো প্যাসেজ পড়ে সেটার বাক্যের অর্থটা বের করার চেষ্টা করেন, অথবা শব্দের কাছাকাছি মিনিংয়ে যাওয়ার চেষ্টা করেন। যে শব্দটা দিয়ে যা বোঝায় স্টাইলের বাংলাতে আপনি কিন্তু শৈলী লেখাটাই ভালো, অন্য কোনো অর্থ কিন্তু না লেখাটাই ভালো।
এরকম টাইপের আপনার ট্রান্সলেশনে যদি কোনো কোটেশন থাকে, যেইভাবে যা থাকবে যে ট্রান্সলেশনের ভিতরে কারো কোনো কোটেশন আছে, কেউ তার কোনো বক্তব্য আছে, যেইভাবে দেওয়া, যদি ট্রান্সলেশনে যদি ইনভার্টেড কমা দেওয়া থাকে, আপনি বাংলাতে ইনভার্টেড কমাই ব্যবহার করবেন। যদি কোনো মনীষীর কোনো কোটেশন এমন হয় যে হ্যাঁ সেটার মধ্যে কোনো ভাবার্থ বিদ্যমান, তাহলে ভাবার্থটা লেখাই কিন্তু ভালো। আর ট্রান্সলেশন এইসব জায়গাতে সাধারণত দুই একটা বাক্যে আপনার এক্সাক্ট যে আক্ষরিক অনুবাদ না করে ভাবানুবাদ করার যদি সুযোগ থাকে সেটা করবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করবেন যে সেন্টেন্স বাই সেন্টেন্স মিনিং যেটা বোঝানোর চেষ্টা করতেছে সেটাই আপনাকে করতে হবে। আর বাংলা ট্রান্সলেশনের বেলায় সাধারণত আপনার দৈনিক পত্রিকা পড়ার অভ্যাসটা আপনাকে খুব ভালো আসলে হেল্প করবে। সপ্তাহে যদি 2-3 দিন, অন্তত 2-3 দিন যদি ইংরেজি দৈনিক পড়েন রেগুলার, অথবা প্রতিদিন যদি 1 দিন 2 দিন গ্যাপে গ্যাপে যদি ভালো ভালো দু একটা আর্টিকেল পড়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু ভালো করতে পারবেন। ট্রান্সলেশনে ভালো করার জন্য আপনার বেশ কয়েকটা টপিক সিলেক্ট করে, যেমন সেটা সংস্কৃতি নিয়ে একটা হতে পারে, সভ্যতা নিয়ে একটা হতে পারে, চিত্রকলা নিয়ে একটা হইতে পারে, কোনো একটা ভালো একটা মুভি নিয়ে একটা রিভিউ, অথবা স্পোর্টস নিয়ে একটা হতে পারে, বা ধর্ম নিয়ে, অথবা ভালো একটা সাহিত্য গ্রন্থ, অথবা বাংলাদেশের সংবিধান নিয়ে, এরকম 8টা-10টা টপিক সিলেক্ট করে কিন্তু আপনাকে ট্রান্সলেশনের চর্চা করতে হবে, যাতে নানা ধরনের শব্দ যেন সম্পর্কে আপনার ধারণা হয়। সংবিধানের আপনি যখন একটা সলভ করতে যাবেন, দেখবেন এমন এমন সব শব্দ আসতেছে যেটার মানে হয়তো আপনি আগে জানতেন না, কিন্তু তখন এটা আপনি শিখতে পারবেন, এবং পরবর্তীতে যদি এই টাইপের অনুবাদ আসে তখন সেটা আপনার জন্য কার্যকর হবে। মুক্তিযুদ্ধ নিয়ে বা ভাষা আন্দোলন নিয়ে আসার সম্ভাবনা থেকেই যায়, অথবা বর্তমান পরিবেশগত সমস্যা নিয়ে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। তাই ইংরেজি পত্রিকা অভ্যাস রাখুন, এটা আপনাকে ট্রান্সলেশনে সহায়তা করবে, প্যাসেজ সলভিংয়েও সহায়তা করবে। তো ট্রান্সলেশনে আর এই রকম টাইপেরই আর যেটা সমস্যা থাকে, যে যদি কোনো লেখক বলা আছে, লেখকের পরে তার ব্র্যাকেটে যদি তার জন্মসাল দেওয়া থাকে, অথবা কোনো প্রতিষ্ঠান যেভাবে দেয়া আছে তার নামটা ওইভাবে দেওয়ারই চেষ্টা করবেন। নামের বেলায় সাধারণত পরিবর্তন হয় না। নকশি কাঁথা যদি ইংরেজিতে লেখে, তো বাংলা সেটা নকশি কাঁথাই হবে। ঢাকা চারুকলা ইনস্টিটিউটের ইংরেজিতে যা থাকে সেটা ঢাকা চারুকলা ইনস্টিটিউট লেখাই ভালো। জয়নুল আবেদীন সংগ্রহশালা যেভাবে লেখা থাকে, বাংলায় সেভাবে লেখাই ভালো। এরকম টুকটাক কিছু বিষয় খেয়াল রাখলে আশা করা যায় ট্রান্সলেশনে ভালো করবেন। আর কোনো সেন্টেন্স কিন্তু স্কিপ করবেন না। সেন্টেন্স স্কিপ করলে মার্কস কমে যাবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।